আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারবিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক, একটি রিং পরানোর পর বঙ্গবন্ধু মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে দ্রুত সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি। দেশের যে কোনো সংকটে পেশাদারিত্ব বজায় রেখে সেনাবাহিনীকে কাজ করতে হবে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর আহ্বান। পুরান ঢাকার আবাসিক ভবন থেকে রাসায়নিক কারখানা সরাতে অভিযান চলছে, বন্ধ করে দেওয়া হচ্ছে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। বান্দরবানের নাইখংছড়ি থেকে আটক মিয়ানমারের সেনা সদস্যকে ফেরত দিল বাংলাদেশ। এবং হ্যামিল্টন টেস্টে বাংলাদেশকে ইনিংস ও 52 রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড, সৌম্য ও রিয়াদের সেঞ্চুরি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে একটি রিং পরানো হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিস্তারিত মামুনুর রশিদের রিপোর্টে। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পরীক্ষা শেষে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন চিকিৎসকরা। এনজিওগ্রামে তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। এরই মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান জানিয়েছেন, হাসপাতালের সিসিইউতে তাকে 72 ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এনজিওগ্রামে দেখা গেল 3টা নালী ব্লক। প্রাইমারি পিসিআই করে দিলাম আমরা, একটা নালী খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে। স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই দেয়। 24 to 72 আওয়ার্স না গেলে বলা যাবে না। এদিকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে গিয়ে অযথা ভিড় না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উনি ভালো আছেন, কোনো ভিড় আমার দলের নেতাকর্মীরা অহেতুক যেন ওনার ওখানে যে ডিস্টার্ব না করেন, সেই জন্য দলের পক্ষ থেকে আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। উন্নত চিকিৎসার জন্য সেতুমন্ত্রীকে শিগগিরই সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মামুনুর রশিদ, এটিএন বাংলা। দেশের যে কোনো সংকটে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী সেনানিবাসে 7, 8, 9 ও 10 বীরের জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সরকার শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে নিয়াজ সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন নিরঞ্জন বর্মন। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট অব দ্য মিলেনিয়াম হিসেবে 2001 সালে রাজশাহীতে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর নবীন এই রেজিমেন্ট অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই রেজিমেন্টের কন্টিনজেন্টকে পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। রেজিমেন্টের বীরদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন তিনি। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7, 8, 9 ও 10 নম্বর কন্টিনজেন্টকে পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনামূলক বক্তব্যে অতীতের মতো দেশের যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে দক্ষ, সামাজিক, ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায়
সদা প্রস্তুত থাকতে হবে। সশস্ত্র বাহিনীর উন্নয়নে তার সরকারের অবদানের কথা তুলে ধরে নিজ রাজনৈতিক দর্শনও তুলে ধরেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চতুর্থবারের মতো এবং তৃতীয়বার সরকার গঠন করার সুযোগ পাওয়ায় আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল বলেও জানান প্রধানমন্ত্রী। আধুনিক ও আন্তর্জাতিক মানের সেনাবাহিনী গঠনে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে কাজ করছে সরকার। এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, যার যার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সহজ হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, রাজশাহী। গণফোরামের বিজয়ী প্রার্থীরা শপথ নিয়ে সংসদে গেলেও জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্যে কোনো সংকট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তবে বিএনপির মোকাব্বির খান ও গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুরের সংসদে যাওয়ার বিষয়টি তিনি অবহিত নন বলে জানান দলের এই শীর্ষ নেতা। ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছাড়া তাদের সংসদে যাওয়া তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে জানান তিনি। এ সময় একাদশ সংসদ নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে আবারও পুনরায় নির্বাচনের দাবি জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এই ঐক্যফ্রন্টের প্রধান এবং বৃহৎ দল। অতএব আমরা শুনেছি তারা অংশগ্রহণ করবে। যখন করবে তখন আমাদের যে বিধিবিধান আছে, আমাদের দলের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। পুরান ঢাকার বিভিন্ন আবাসিক ভবন থেকে রাসায়নিক কারখানা সরিয়ে নিতে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিসিসির 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলছে। এ সময় বিভিন্ন রাসায়নিক কারখানা ও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে পুরান ঢাকার বংশালে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, ওখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি আদ্রিতা, ধন্যবাদ। আমি এখন আছি বংশালের আগাসিদ্দা রোডের এখানে। আমি এখানে সকাল থেকে ছিলাম। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসানের তত্ত্বাবধানে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে এই অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন তিনি এবং সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, কারখানা, গোডাউনের সন্ধান পেয়েছেন এবং সেই বেশ কিছু গোডাউনের দেখা গিয়েছে যে প্লাস্টিকের দাহ্য পদার্থ পাওয়া গিয়েছে, রঙের বিভিন্ন কেমিক্যাল পাওয়া গিয়েছে সেই গোডাউনগুলোতে এবং এই অপরাধে সেই তাৎক্ষণিকভাবে সেই প্রতিষ্ঠানগুলোর ইউটিলিটি সার্ভিস যেমন বিদ্যুৎ, গ্যাস এগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারণ জনগণের নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান 1 এপ্রিল পর্যন্ত তারা অব্যাহত রাখবেন এবং এছাড়াও এই ম্যাজিস্ট্রেটের ছাড়াও পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে আরও 5 জন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা হয়েছে এবং সকাল থেকে আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি, সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এবং তারা এই বিভিন্ন ধরনের গোডাউনগুলোতে যেটা খোঁজ মিলেছে যে বিভিন্ন ধরনের কেমিক্যালের মজুত রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে যে উপযুক্ত কাগজপত্র থাকার কথা ছিল, যেমন ফায়ার সেফটির কাগজপত্র থাকার কথা ছিল, মানে সেই ধরনের কাগজপত্র তাদের কাছে পাওয়া গিয়েছিল না, তাই তাদেরকে বিভিন্ন ধরনের সাজাও দেওয়া হয়েছে। এর মধ্যে এখানে একজনকে আটক করা হয়েছে। এই ছিল আমার কাছে এই বংশাল থেকে সর্বশেষ। আদ্রিতা, তপু, আপনাকে ধন্যবাদ।
বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত থেকে আটক মিয়ানমার সেনা সদস্য অকবব ৩কে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুর 12:30টায় বান্দরবানের ঘুমধুম সীমান্তের 0 পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। 24 জানুয়ারি বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে লেম্বুছড়ি বিজিপি ক্যাম্পের কাছে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে সে মায়ানমারের সেনাবাহিনীর 287 ব্যাটালিয়নের সদস্য বলে জানায়। বাংলাদেশের পক্ষে বিজিবির 9 সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার 34 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। আর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেউ উইংলিং। পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিজিপি এবং সেনা সদস্যকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ অবস্থায় প্রতিপক্ষ নাম্বার 1 বিজিপি মায়ানমার এর প্রতিনিধি দলের নিকট আমরা হস্তান্তর করেছি। এবারে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। সৌম্য সরকার আর মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরির পরও হ্যামিল্টনে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও 52 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। 481 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা সফরকারীরা অল আউট হয় 429 রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের 234 রানের জবাবে নিউজিল্যান্ডের রান ছিল 715। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। এ যেন রূপকথা, যে গল্পে রাজা দুজন। এটা যেমন ব্যতিক্রম, এর রূপকথায় রাজাদের বিজয়ীর বেশে মাঠ ছাড়তে না পারাটাও ব্যতিক্রম। তবু সৌম্য সরকার আর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এতটা উচ্ছ্বাস কেন, জানতে একটু ইনিংসে চোখ বুলাতে হচ্ছে। আগের দিন 126 রানে 4 উইকেট হারানোর পর কে ভেবেছিল এই ইনিংস তৃতীয় সেশনে গড়াবে? কে ভেবেছিল প্রথম ইনিংসে 60 ওভারে ঘুরিয়ে যাবার পর দ্বিতীয় ইনিংসে টাইগাররা খেলবেন 103 ওভার? ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনারদের পাঁজর লক্ষ্য করে ছোড়া বলগুলো সৌম্য রিয়াদরা একের পর এক সীমানার বাইরে আছড়ে ফেলবেন, এমনটাই বা কে ধরে নিয়েছিলেন? এমন সব শঙ্কাকে ভুল প্রমাণ করতে পারাতেই এই টেস্টটা বিশেষ হয়ে থাকছে। অথচ প্রায় 2 বছর পর হাফ সেঞ্চুরি আর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পরও সৌম্যের উদযাপনে কোনো বিশেষত্ব ধরা পড়ল না। তামিমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েও তিনি যেন বুঝাতে চাইলেন পুনর্জন্মের গল্পটা সবে শুরু। দেয়ালে পিঠ থেকে যাওয়া দলকে সৌম্যের সাথে টেনে নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদও দেখালেন ক্যাপ্টেন্স নক কাকে বলে। এত সব প্রমাণের দিনে টাইগাররা পায় পঞ্চম উইকেটে তাদের তৃতীয় সর্বোচ্চ 235 রানের জুটি। 16 রানে শেষ 3 উইকেট হারিয়ে বাংলাদেশ আর লিড নিতে পারেনি। তাই পরিসংখ্যান বলবে এটি ছিল ইনিংস পরাজয়। তবে লড়াইয়ের আগেই হেরে না যাবার মানসিকতা দেখানো সৌম্য রিয়াদদের সম্মানটুকু দিতেই হবে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের জন্য 30% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 11 টাকা 96 পয়সা। আগের বছর ইপিএস ছিল 9 টাকা 79 পয়সা। সম্পদ দাঁড়িয়েছে 30 টাকা 13 পয়সা। আগামী 23 এপ্রিল সকাল 10:30টায় সাভারে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 24 মার্চ। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডে ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য 5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসেব বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে 18 পয়সা। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 24 মার্চ। বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 10 টাকা 78 পয়সা এবং ক্রয় মূল্য অনুযায়ী হয়েছে 11 টাকা 52 পয়সা।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে পরিচালনা পর্ষদ 29 কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। গাজীপুরের মৌচাক ও সিরিট চালায় অবস্থিত দুটি কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে মোট 29 কোটি 40 লাখ টাকা ব্যয় করা হবে। 2018 সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের 600% নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আজ ডিএসইতে 1321 টাকা থেকে 1350 টাকায় শেয়ারটির দর ওঠানামা করছে। ওয়াটার কেমিক্যালস সালফিউরিক অ্যাসিড উৎপাদন বাড়াতে ইউনিট 2 স্থাপন করেছে। গতকাল থেকে নতুন ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। নতুন ইউনিটের বার্ষিক উৎপাদন ক্ষমতা 30,000 মেট্রিক টন। বর্তমানে কোম্পানিটি বছরে 18,000 মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড উৎপাদন করছে। বিদ্যমান ও নতুন ইউনিটে মোট 48,000 মেট্রিক টন অ্যাসিড উৎপাদিত হবে। বিএমআরই কর্মসূচির আওতায় ভবন নির্মাণ ও সংশ্লিষ্ট ভৌত অবকাঠামো তৈরি, অ্যালুমিনিয়াম সালফেট ইউনিটের দক্ষতা উন্নয়ন ইত্যাদি কাজ শেষ করেছে কোম্পানিটি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই 50 ইন্ডেক্স সমন্বয় করা হয়েছে। এতে আগের 50 কোম্পানি থেকে 2টি কোম্পানি বাদ পড়েছে এবং নতুন 2টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। যুক্ত হওয়া কোম্পানি দুটি হল মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা ব্যাংক লিমিটেড, আর বাদ পড়া কোম্পানি দুটি হল স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ওরিয়ন ফার্মা। আজ থেকে সূচকের পুনরায় বিন্যাস কার্যকর হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2 বছর ধরে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে বাগেরহাটের শরণখোলা রাজাপুর ইয়াসিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে হুমকির মুখে পড়েছে 2 শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা। অভিভাবকরা বলছেন এই বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েও কোনো লাভ হয়নি, সাড়া মেলেনি স্কুল পরিচালনা কমিটিরও। বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। সুন্দরবনের কোলঘেঁষা ভোলা নদীর তীরে শরণখোলার রাজাপুর ইয়াসিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয় 1972 সালে। এরপর স্কুলের মানসম্মত ভবন, ক্লাসরুম, উপবৃত্তি ও টিফিন সহ সরকারি সব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলেও শুরু থেকেই শিক্ষক সংকটে বিদ্যালয়টি। শিক্ষার্থীরা জানায় তারা নিয়মিত স্কুলে গেলেও সব বিষয়ের ক্লাসের ভার কেবলমাত্র একজন সহকারী শিক্ষকের উপরই। তাই চরমভাবে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া। অসহায়ত্ব প্রকাশ করে শিক্ষক আব্দুল আউয়াল জানান, একার পক্ষে 2 শতাধিক শিশুর সঠিকভাবে পড়ালেখা করানো কোনোভাবেই সম্ভব নয়। একজন স্যারের জন্য আমাদের ভালো মতন ক্লাস চলে না। আমাদের স্যার হচ্ছে 2 ক্লাস করাবে নাকি 5 ক্লাস করাবে নাকি 3 ক্লাস করাবে। আমরা স্কুলে আসে খেলাধুলা করে চলে আসি। বারবার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে শিক্ষক স্যার বলো, তার কোনো ফল হয়নি। স্কুল কমিটির সভাপতির অভিযোগ, 2 বছর আগে কয়েকজন শিক্ষক ওই স্কুলে যোগ দিলেও তদবির করে কিছুদিনের মধ্যেই আবার বদলি হয়ে চলে গেছেন। একজন হেডমাস্টার ছিল, তাকেও অন্যত্র বদলি করে দিয়েছে, যার জন্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ একদম অনিশ্চয়তার মুখে পড়ছে। জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আমার নলেজে আসছে, আমি দ্রুত শিক্ষা অফিসকে কোয়েরি করব এবং এটা শিক্ষক দেওয়ার অবশ্যই জরুরি ব্যবস্থা নিতে হবে। শরণখোলায় 114টি প্রাথমিক বিদ্যালয়ে 633 জন শিক্ষকের মধ্যে 152টি পদই শূন্য। এসব পদে শিক্ষক নিয়োগ করা হলে সুন্দরবন ঘেঁষা এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করছেন উপকূলবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়ায় বাড়ছে ক্লিনিকের সংখ্যা। সরকারি হাসপাতালগুলো আধুনিকায়ন হলেও নানা সংকটে রোগীদের চাওয়া পূরণ করতে পারছে না। ফলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন অনেকেই। এতে করে কম মূল্যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। বগুড়া জেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবের সংখ্যা প্রায় 600। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র 208টির, বাকিগুলো চলছে অনুমোদন ছাড়াই।
বিপরীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে 750 রোগীর আবাসিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসক ও বিনামূল্যে ওষুধের ব্যবস্থা থাকলেও রোগীরা ঝুঁকছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দিকে। সাধারণ মানুষের নানা অভিযোগ রয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে। সরকারি হাসপাতালে সেভাবে ডাক্তার দেখতেই চায় না, ক্লিনিকে ভিজিট দিয়ে যেরকম দেখে রোগী ওখানে ফাড়ায় রাখে, যেমন ঠিক মতো চিকিৎসা পাওয়া যায় না, ওই জন্য তো সরকারি হাসপাতালে আমরা যাই না। সরকারি হাসপাতালে চাকরি করে তারা সেখানে বেশি সময় দেয় না, ক্লিনিকেই সময় দেয়। এই অবস্থায় অনেকেই ক্লিনিকমুখী হচ্ছেন। ক্লিনিক সমূহের চেয়ে সরকারি হাসপাতালের সেবার মান অনেক উন্নত এবং খরচ একেবারেই খুবই ন্যূনতম। শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ন্যূনতম খরচের মাধ্যমেই আমরা সর্বোচ্চ মানের সেবা দেওয়ার চেষ্টা করছি। জেলা সিভিল সার্জন বলছেন, চিকিৎসকদের রোগী দেখার সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও অনেকে তা মানছেন না। একই চিকিৎসক রোগী দেখছেন একাধিক ক্লিনিকে। প্রত্যেকটা হাসপাতালের সামনেও দালাল থাকে, তারাই বলে যে এই স্যারকে আপনি এখানে কেন দেখাবেন, অথচ স্যার কিন্তু ভিতরে কাজ করতেছেন। হ্যাঁ, উনি হয়তো উঠিতে আছেন, ওনাকে পাওয়া যাবে না, এরকম তথ্যও তারা দিয়ে থাকেন। মানে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেন। তো এই বিভ্রান্তে পড়লে তখন হয়তো কিছু মানুষ এরকম ক্লিনিকে যে থাকতে পারে। তবে যিনি সেবা দিচ্ছেন সেই মানুষটা যদি ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে সেবাটা অবশ্যই সেখানে ভালো হচ্ছে। স্বাস্থ্য খাতে সরকার ব্যাপক সাফল্য অর্জন করলেও কেবল সচেতনতার অভাবে সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। এল ক্লাসিকোর হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। আর এতে লা লিগায় 10 পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখল কাতালানরা। একই সাথে 4 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সম্মানের লড়াইয়ে হেরে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। উঠছে বার্সেলোনা, চলছে জয়রথ। লিগে 26 ম্যাচে 18 নম্বর জয়। এখনো বাকি 12 ম্যাচ, তবু শিরোপার সুবাস পাচ্ছেন ভালভার্দের শিষ্যরা। সান্তিয়াগো বার্নাব্যুর লড়াইটি ক্লাসিক ছিল না আগুনের উত্তাপও। যদিও সুযোগ পেয়েছে দুদলই, তবে 25 মিনিট পর্যন্ত স্কোরবোর্ড গোলশূন্য, এমন মিসের মহড়ায়। পরক্ষণে একটু অসচেতন রিয়ালের রক্ষণ, আর তাতেই সারে সর্বনাশ। রাকিটিচের চিপ খুঁজে নেয় রিয়ালের জাল। ম্যাচ গড়িয়েছে তখন 26 মিনিটে। 4 দিন আগেই কোপা দেল রেতে পরাজয়ের প্রতিশোধ নেবার লক্ষ্যই ছিল রিয়ালের, কিন্তু নিজেদের মাঠে সেই মঞ্চে ঘি ঢেলে দিলেন আন্দ্রে টের স্টেগেন। বার্সা গোলরক্ষক হয়ে উঠলেন দুর্ভেদ্য। তাই 17 শট নিয়েও গোল বঞ্চিত সান্তিয়াগো সোলারির দল। 48 পয়েন্ট নিয়ে রিয়াল চলে গেল টেবিলের 3-এ। সমর্থকরা ভাবতেই পারেন, তবে কি ট্রফি জয়ের স্বপ্ন শেষ? ম্যাচ বাকি 12টি। রামোস বলতেই পারেন, এনিথিং ক্যান হ্যাপেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক, 1টি রিং পরানোর পর বঙ্গবন্ধু মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে, দ্রুত সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি। দেশের যে কোনো সংকটে পেশাদারিত্ব বজায় রেখে সেনাবাহিনীকে কাজ করতে হবে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর আহ্বান। পুরান ঢাকার আবাসিক ভবন থেকে রাসায়নিক কারখানা সরাতে অভিযান চলছে, বন্ধ করে দেওয়া হচ্ছে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। বান্দরবানের নাইখনছড়ি থেকে আটক মিয়ানমারের সেনা সদস্যকে ফেরত দিল বাংলাদেশ। এবং হ্যামিল্টন টেস্টে বাংলাদেশকে ইনিংস ও 52 রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড, সৌম্য ও রিয়াদের সেঞ্চুরি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।